বহুদিন আগের কথা। এক রাজা হঠাৎ করেই এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলো। দেশ বিদেশ থেকে ডাক্তার, কবিরাজ, ওঝা, বৈদ্য, হাকিম চলে আসতে থাকলো। তারা এসে রোগের যে উপসর্গগুলো দেখলো, সেই উপসর্গ দেখে তারা মনস্থির করতে পারলো না এটা কেমন রোগ। সুতরাং যেহেতু তারা রোগ তাকেই বুঝতে পারতেছে না, প্রপারলি চিকিৎসা করতেও পারতেছিল না, তারপরেও যে যেভাবে পারে চিকিৎসা করার চেষ্টা করতেছিল। ইতিমধ্যে রাজার এই দুর্দশা দেখে রানী ঘোষণা দিল, যেই ডাক্তার বা কবিরাজ আমার স্বামীকে সুস্থ করে তুলতে পারবে, তার জন্য এত বেশি ধনভাণ্ডার পুরস্কার হিসাবে থাকবে। তার 7 পুরুষ যদি বসে খায়, তবুও সেই টাকা পয়সা অর্থ সম্পদ শেষ হবে না। এই ঘোষণা শোনার পর যে যার মতো করে ছুটে আসতেছে রাজার চিকিৎসা করার জন্য, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। এভাবে যখন দিনের পর দিন চলে যেতে থাকলো, তখন রাজা তার মনোবল হারিয়ে ফেলল। তার স্বপ্ন আশাগুলো ভেঙে গেল, সে হতাশ হয়ে পড়ল। সে তখন ডেকে বলল যে, তোরা আমাকে নিয়ে আর চিন্তা করিস না, কারণ আল্লাহ তাআলা হয়তোবা চান এই রোগের মাধ্যমেই আমাকে এই পৃথিবী থেকে তুলে নেবে। সুতরাং আল্লাহ তাআলার চাওয়ার বিরুদ্ধে আমরা কখনোই কিছু করতে পারবো না। তাই আমাকে আমার মতো করেই পৃথিবী ছেড়ে চলে যেতে দিন। মানুষ যেহেতু মরণশীল, আমাকে একদিন মরতেই হবে। আর আমার এমন একটা রোগ হয়েছে, এই রোগের কোনো চিকিৎসা কারো জানা নেই। কিন্তু রানী তার মনের আশাগুলো হারালো না। সে মনে মনে ভাবতেছে, রাজা এখন হতাশ হয়ে পড়েছে। আমার স্বামী দুঃখে দুঃখে এই পৃথিবী ছেড়ে চলে যাবে, আর আমি নিশ্চিন্ত মনে ঘরের ভিতর বসে থাকবো, সেটা কোনোভাবেই হতে পারে না। আমাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে, আমাকে ট্রাই করতেই হবে। আমাকে যে কোনোভাবেই হোক আমার স্বামীধনকে বাঁচিয়ে রাখতে হবে। তখন সে কিছু প্রহরীকে দেখে বলল, আমাদের রাজসভার যেসব জ্যোতিষী আছে তাদেরকে মহলে চলে আসতে বলো, তাদের সাথে আমি কথা বলতে চাই। রানীমার হুকুম পেয়ে জ্যোতিষীগুলো খুব দ্রুতই প্রাসাদে চলে আসলো। তখন রানী বলল, আপনারা অবগত আছেন, আমাদের রাজা ইতিমধ্যে এক রোগে অসুস্থ হয়ে পড়েছেন। দেশ বিদেশের এমন কোনো চিকিৎসা নেই যে আমরা চেষ্টা করিনি, কিন্তু কোনোভাবেই রাজা সুস্থ হচ্ছে না। এখন আপনারাই আমার শেষ ভরসা। আপনারা গণনা করে দেখুন, কোনো রকম চিকিৎসা করে নি আমরা আমাদের রাজাকে সুস্থ করে তুলতে পারি। আপনারা যদি কোনো উপায় বাহির করতে পারেন, আপনাদেরকে আমি আপনাদের কল্পনার অতীত উপহার দেব। তখন সেই জ্যোতিষীগুলো একটা রুমের ভিতর ঢুকে পড়ে ভিড় করে মন্ত্র পড়ে ধ্যানে বসে গেল। অনেকটা সময় পার করার পর একটা জ্যোতিষী মুখে হাসি নিয়ে ছুটে আসলো মহলের দিকে। এসে রানীকে ডেকে সালাম দিয়ে তারপর বলল, রানীমা, আমি একটা উপায় খুঁজে পেয়ে গিয়েছি। আপনি এটা মনোযোগ সহকারে শুনুন। যদিও বিষয়টি একটু কষ্টকর, যদি আপনি কষ্ট করে এটাকে করতে পারেন তাহলে সফলতা মোটামুটি নিশ্চিত। রানী বলে যে, পৃথিবীর এমন কোনো কাজ নেই আমি আমার স্বামীর জন্য করতে পারি না। আপনি খালি একবার বলেই দেখুন, যত কষ্টই হোক আমি সেই পথেই হাঁটব। তখন জ্যোতিষী বলে, এই রাজার সুস্থতা পাওয়ার জন্য 1000 পাখিকে আদার খাওয়াতে হবে। যদি একটা পাখিও কম হয় তাহলে কিন্তু আমাদের যে স্বপ্ন আশা সেটা সত্যি হবে না। রানী বলে, যদি 1000-এর বেশি হয় তাতে কোনো সমস্যা হবে কি? তখন জ্যোতিষী বলে যে, না, 1000-এর বেশি হওয়াটা ভালো, কিন্তু কম হলে কিন্তু আমাদের যে ইচ্ছে বা স্বপ্ন সেটা সত্যি হয়ে উঠবে না। রানী তখন দুহাত ভরে জ্যোতিষীকে উপহার উপঢৌকন দিয়ে বিদায় করল। তারপর দিন সকালবেলা নানান রকম বস্তু নিয়ে রানী বসে গেল পাখিদের আদার বা খাবার সাজাতে। একটি পাত্রে রাখলো চাল, একটি পাত্রে গম, একটি পাত্রে ধান, একটি পাত্রে ডাল। এরকম পাখিগুলো যেসব বস্তু খেতে পারবে বিভিন্ন পাত্রে এগুলো সাজাতে রানী মহাব্যস্ত। রানীকে সেই কাজে সহযোগিতা করছে মহলের যেসব দাসীবাদী ছিল তারা। দেখতে দেখতে সব কিছু যখন সাজানো গোছানো হয়ে পড়লো, তখন প্রহরীদের ডাক দিয়ে বলল, তারা এদিকে চলে আয়। তারপর বলল যে, এগুলো প্রাসাদের ছাদের উপরে রেখে দিবি এবং ছাদের চারপাশে কিছু সিপাহীকে দাঁড়িয়ে থাকতে বলবি, এবং বলবি যে কেউ যেন এই পাখিগুলোর উপর আক্রমণ না করে সেটা যেমন নিশ্চিত করতে, ঠিক তেমনই গণনা করতে কতগুলো পাখি এখানে আদার খাচ্ছে। যদি আজকের দিনের ভিতরে 500 পাখি এখানে চলে না আসে, তাহলে আগামীকালকে আমি সবাইকে সাথে নিয়ে চলে যাব পাশের বনে। সেই বনে গিয়ে পাখিদেরকে আদার খাইয়ে রাজাকে সুস্থ করার চেষ্টা করব। রানীমার হুকুম পেয়ে সবাই রই রই করে সেই সব খাবার বা আদার নিয়ে ছাদের উপরে উঠে গেল এবং সবগুলোকে সাজিয়ে রেখে চারপাশে সিপাহীরা
পাহারার মতো দাঁড়িয়ে গেল। সবাই যার যার মতো করে গণনা করছে। হঠাৎ করেই যাকে যাকে পাখি এখানে উড়ে আসতে চলল। কাক, ময়না, টিয়া, দোয়েল, কোয়েল, শালিক, কত ধরনের পাখি যে এখানে চলে আসলো। কিভাবে যে তারা খবর পেয়ে গেল সেটা বোঝাটাই মুশকিল। সবাই মনের মতো করে এখান থেকে আদার খাচ্ছে। কিছুক্ষণ বা কয়েক ঘন্টার ভিতরেই হাজার পাখি এখানে খাবার খেয়ে ফেলল। তারপর সবার মনে এক প্রশান্তি বসবাস করতে থাকলো। সবার মুখে হাসি ফুটে উঠল যে আমাদের রাজা খুব দ্রুতই এখন সুস্থ হয়ে উঠবে। সব কাজ যখন শেষ তখন রানীও নিশ্চিন্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুটা প্রশান্ত মনে বসে পড়ল। হঠাৎ করেই তার হাতের আঙুলের দিকে নজর পড়ল। তার হাতের আঙুলে ছিল একটা বিশেষ আংটি। রাজা এটা বিয়ের পর রানীকে দিয়ে বলেছিল, হে রানী, এই আংটির ভিতরে একটা মূল্যবান পাথর আছে। এই পাথরটা এতটাই দামি, আমার মতো রাজার 7 রাজার দন দিলেও এই পাথরের সমান মূল্য হবে না। অনেক দূর থেকে এক রাজকুমার আমার দেশে এসে বিপদে পড়েছিল, তখন তাকে আমি সাহায্য করেছিলাম এবং আদর আপ্যায়ন করেছিলাম। তখন সেই পাথরটা সে আমাকে উপহার দিয়েছিল। আজ অবধি এটা আমি খুব যত্ন সহকারে রেখেছিলাম। তুমি আমার হৃদয়ে, আমার মনে এতটাই ঠাঁই করে নিয়েছ, তোমার হাতের আংটিতে আমি এই পাথরটা রেখে দিলাম। তুমি সবসময় এটাকে খুব যত্ন করে খেয়াল করে রাখবে। রানীও সবসময় এই পাথরটার দিকে তাকিয়ে থাকত। বিশেষ করে যখন অন্ধকার হয়ে যেত তখন এই পাথরটা চারদিকে আলো চড়াতো। সুতরাং এটার দিকে দৃষ্টি না দিলেও যেন দৃষ্টি অটোমেটিকলি চলে যেত। কিন্তু রাজা অসুস্থ হওয়ার পর এই পাথরের দিকে একটু ব্যাকুল বা অমনোযোগী হয়ে পড়েছিল রানীমা। এই সুযোগটাই যেন পাথরটা হারিয়ে গেল না কিছুরই চিন্তায় হয়ে গেল। রানীর মনে কিছুটা দুঃখ কষ্ট চলে আসলো, কিছুটা ভয় আসলো যে রাজা আমাকে কি ভাববে, কি বলবে। তারপর মনে মনে ভাবলো, আমি আমার রাজার কথা, আমার স্বামীর কথা চিন্তা করেই তো এই পাথরের কথা ভুলে গিয়েছিলাম। সুতরাং আমি আমার স্বামীর জন্য, এই দেশের রাজার জন্য এরকম হাজারটা পাথর কেন, সারা পৃথিবীকেও তুচ্ছ মনে করি। তাতে কি আসে যায় এটা হারিয়ে গিয়েছে। আমার স্বামী যদি সুস্থ হয়ে ওঠে এটাই আমার কাছে অনেক বড় কিছু। দেখতে দেখতে রাজা সুস্থ হয়ে উঠল। একদিন ঠান্ডা মাথায় রানী ধীরে সুস্থে রাজাকে বুঝিয়ে বলল যে আমি এই পাথরটি হারিয়ে ফেলেছি। রাজা প্রথমে শুনে কিছুটা মন খারাপ করলেও পরে ভাবল যে রানী তো আমার কথা চিন্তা করেই পেরেশান হয়ে গিয়েছিল, সেজন্য তো পাথরের দিকে সে মনোযোগ বা খেয়াল রাখতে পারেনি। সুতরাং তাকে কিছু বলা উচিত হবে না। সে চলে গেল রাজদরবারে, গিয়ে উজির নাজিরকে ডেকে বলল, তোমরা ঘোষণা করে দাও আমার রাজ্যে যতগুলো পাখি আছে, বিশেষ করে যে পাখিগুলো একটু অসুস্থ, সেগুলোকে ধরে এনে আমাদের এই প্রাসাদে জমা দিলে 100 করে টাকা দেওয়া হবে। তারপর এগুলার পেট কেটে দেখবি সেই মূল্যবান পাথরটা পাওয়া যায় কিনা। কারণ রানী আমার অসুখ সারানোর জন্য যখন পাখির খাবার দাবার রেডি করতেছিল তখন সেই পাথরটা হারিয়েছে। সুতরাং এইটা হয়তোবা পাখির পেটেই চলে গিয়েছে। রাজার ঘোষণা শুনে মানুষ অসুস্থ পাখি তো অবশ্যই, সুস্থ পাখিগুলো মেরে বা ধরে রাজপ্রাসাদে এনে জমা দিতে থাকল। দেখতে দেখতে অনেকগুলো পাখি রাজপ্রাসাদে চলে আসলো, কিন্তু সেই কাজের কাজ হচ্ছে না, অর্থাৎ সেই মূল্যবান পাথরটি পাওয়া যাচ্ছে না। অন্যদিকে এই রাজ্যের পাশে একটি রাজ্য ছিল। সেই রাজ্যে ছিল একজন পাখি শিকারী, যার পাখি শিকার করার নেশা এবং পেশা দুটাই ছিল। পাখি শিকার করে নিয়ে এসে বিক্রি করে সেই টাকা দিয়েই তার সংসার চলত। যদিও তার সংসারে অর্থবিত্ত ছিল না, কিন্তু এক ধরনের সুখ শান্তি ছিল তাদের সংসারে। অভাব অনটনের ভিতরেই তারা যেন খুব ভালোভাবেই সংসার সময় পার করছিল। এভাবে যখন চলতেছিল, একদিন একটি অসুস্থ পাখি সে শিকার করে নিয়ে আসে। এসে তার বিবিকে ডাক দিয়ে বলে যে আজকে কয়েকটা পাখির ভিতরে এই পাখিটা একটু অসুস্থ, এটা বাজারে নিলে বিক্রি করা যাবে না, আর বিক্রি করা গেলেও খুব সামান্য মূল্যই পাওয়া যাবে। তার চেয়ে ভালো এটা জবাই করে তুমি রান্না করো, বাকি পাখিগুলো বিক্রি করে আমি চাল ডাল কিনে নিয়ে আসি, তারপর একটু গোস্ত দিয়ে ভাত খাই। অনেক দিন হলো আমরা গোস্ত খাচ্ছি না, সুতরাং এই সুযোগে আমরা একটু গোস্তও খেতে পারবো। বিবিকে যেভাবে হুকুম দিল সেভাবে হুকুম দিয়েই সে বাকি পাখিগুলো বিক্রি করার জন্য বাজারে চলে গেল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। বিবি মনে মনে ভাবলো, স্বামী বাজার থেকে ফিরে আসার আগে আমি পাখিটাকে কেটে সুন্দরভাবে রেডি করে রাখি, তারপর তিনি যখন বাজার করে নিয়ে আসবেন রান্না করে সবাই মিলে একসাথে একটু মজা করে খাবো। এভাবে যখন সে পাখিটাকে কাটতে গেল তখন পাখির পেট থেকে বেরিয়ে আসলো একটি ছোট্ট পাথর। সেই পাথরটা যখন মেঝেতে পড়লো
তখন পুরো ঘরটা আলোকিত হয়ে উঠল। এটা দেখে সে হঠাৎ করে আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। একবার ভাবলো মনে মনে যে চিৎকার করবে, কিন্তু তারপর মনে মনে ভাবলো যে না, চিৎকার করা উচিত হবে না। আমি একজন নারী, আমার চিৎকার শুনে আশপাশের মানুষজন ছুটে আসবে এবং অনেকজন অনেক ধরনের কমেন্টস করতে শুরু করবে। তার চেয়ে বরং এটাকে আমি ধুলাবালি দিয়ে চাপা দিয়ে রাখি। তারপর ধুলাবালি দিয়ে চাপা দিয়ে রেখে পাখিটাকে কেটে কুটে সব কিছু ঠিকঠাক করে রেখে স্বামীর জন্য অপেক্ষা করতে থাকলো। তার স্বামী যখন ফিরে আসলো তখন সে একটু ব্যস্ত হয়ে বলল, এই শোনো, এই পাখির পেট থেকে আমি কী যেন একটা পেয়েছি। তখন তার স্বামী বলে, কি পেয়েছ? বলে যে কী সেটা আমি জানি না, কিন্তু এটার ভিতর থেকে এক ধরনের আলো ছড়িয়ে পড়ছিল চারদিকে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর তার স্বামী বলল, এটাকে কি করেছ? বলল যে এটা আমি মাটি চাপা দিয়ে রেখেছি, কারণ আমার ভয় করতেছিল এটাতে হয়তো বা কোনো জিন ভূত প্রেত এগুলো থাকতে পারে আর আমার উপর আক্রমণ করতে পারে। তখন স্বামী বলে, চলো তাহলে দেখি। যখন মাটি করে এটা বাহির করলো তখন আবারও দেখলো যে এটা চারদিকে চকমকে আলু ছড়াচ্ছে। তখন এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করলো। পরিষ্কার করলে স্বামী বলল, আমি শুনেছি এরকম অনেক মূল্যবান পাথর আছে যেগুলো রাজা বাদশাদের কাছে থাকে। এই পাখির পেটে কীভাবে চলে এসেছে সেটা আমরা জানি না, তবে এটা বিক্রি করে যদি কিছু টাকা পাওয়া যায় তাহলে হয়তোবা আমরা একটু ভালোভাবে চলতে পারবো। বহুদিন হয় তোমাকে একটা শাড়ি কিনে দিতে পারিনি, একটু ভালো মন্দ খাবার দিতে পারিনি, তোমার রোগে সুগে শরীরটা অনেক অসুস্থ হয়ে আছে, চিকিৎসাও করাতে পারছি না। সুতরাং যদি কিছু টাকা পাওয়া যায় তাহলে আমাদের সমস্যাগুলো সমাধান হবে। হয়তোবা আল্লাহ তাআলা এটাই চাচ্ছেন। তুমি রান্না বান্না করতে থাকো, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। সে এই পাথরটাকে একটা কাগজে মুড়িয়ে নিয়ে একটা পকেটে রেখে বেরিয়ে পড়লো। চলে গেল একটা স্বর্ণকারের দোকানে। স্বর্ণকারের দোকানে গিয়ে এই পাথরটা দেখালো। বলছে, ভাই আমি এটা বিক্রি করতে চাই, আপনি কি এটা কিনে রাখবেন? এটাকে দেখে স্বর্ণকার কিছুটা চমকে উঠল। তারপর কিছু ঘষাঘষি করে বলল, ভাই আমি একজন ক্ষুদ্র স্বর্ণ ব্যবসায়ী, তুমি এই মহামূল্যবান পাথর নিয়ে এসেছ, এটা কিনে রাখার ক্ষমতা তো আমার নেই। তখন সেই পাখি শিকারী বলে, কেন ক্ষমতা নেই কেন? তখন সেই ব্যক্তি বলে যে এই পাথরটার এত বেশি মূল্য, আমার দোকানের মতো শত শত দোকান যদি তোমাকে দিয়ে দিই তবু এটার মূল্য পরিশোধ হবে না। যদি আমার জ্ঞান ভুল না হয়ে থাকে তাহলে এটা অতটাই মূল্যবান। তখন সেই ব্যক্তি বলে, তাহলে কি এটা আমি বিক্রি করতে পারবো না? স্বর্ণ ব্যবসায়ী বলে, অবশ্যই বিক্রি করতে পারবে। তুমি যদি আমাকে আসা যাবার খরচ দেওয়ার প্রতিশ্রুতি দাও তাহলে তোমাকে নিয়ে আমি এখনই শহরে চলে যাব। শহরে অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছে, তাদের কারো কাছে এটাকে বিক্রি করে তোমার মূল্যটা পরিশোধ করে দেব। সেই ব্যক্তি বললে, শুধু খরচ না, আমি আপনাকে যদি সত্যি সত্যি অনেক মোটা অঙ্কের টাকা পাই তাহলে আপনাকেও সেখান থেকে একটা অংশ দেব। আপনি এখনই দোকান বন্ধ করে চলুন, আমরা চলে যাই। তারপর দুজন শহরের দিকে রওনা দিল। এক বড় সড়ো স্বর্ণ ব্যবসায়ীর দোকানে ঢুকে পড়ে সেই ক্ষুদ্র স্বর্ণ ব্যবসায়ী বলল, ভাই আমি একটি মূল্যবান পাথর নিয়ে এসেছি বিক্রি করার জন্য, আপনি কি এটা কিনে রাখতে পারবেন? সেই ব্যক্তি ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে যখন পাথরটাকে দেখে চিনে ফেললো তখন বলল, এই পাথরটা তোমরা কোথায় পেয়েছ? তখন সেই পাখি শিকারী তার পুরো কাহিনী খুলে বলল। কিন্তু তখন সেই বড় স্বর্ণ ব্যবসায়ী বলল, পাখির পেটে কখনো পাথর সৃষ্টি হয়? আজগুবি কথা আমাকে শোনাতে এসেছ? কোথা থেকে চুরি করে নিয়ে এসেছ? সত্য করে বলো, না হলে কিন্তু আমি তোমাকে এখনই পুলিশ ডেকে ধরিয়ে দেব। পাখি শিকারী অনুনয় বিনয় করে বলছে যে না, আমি যা বলছি তাই সত্য কথা। তখন বলল যে, ভাই এটা তো আমি কিনতে পারবো না, কিন্তু তোমাকে আমি রাজার কাছে নিয়ে যাব। যদি তুমি মিথ্যে কথা বলে থাকো তাহলে জেনে রেখো, রাজা কিন্তু নিশ্চিত তোমাকে মৃত্যুদণ্ড দিবে। পাখি শিকারী এখন উভয় সংকটে পড়ে গেল। যদি তার সাথে রাজার কাছে না যায় তাহলে সে সন্দেহ করবে, আর রাজার কাছে গেলে যদি এটা সত্যি সত্যি চুরির পাথর হয় তাহলে সেই চুরির দায়ে তাকে হত্যা করে ফেলবে। এখন তার অবস্থা ছেড়ে কেঁদে বাঁচির মতো, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। কথায় বলে, পড়েছি মোগলের হাতে কানা খেতে হবে একসাথে। সুতরাং তারা সবাই মিলে চলে গেল রাজার কাছে। তারা যাবার পর অনেকটাই রাত হয়ে গিয়েছিল। ততক্ষণ কি আর রাজা বাদশাহ সাধারণ মানুষের ফরিয়াদ শোনার জন্য বসে থাকে? রাজা তো এখন মহাব্যস্ত। এক সিপাহী তাদেরকে দেখেই একটু সন্দেহ করে নানান রকম কথা জিজ্ঞেস করতে থাকলো। দমকিয়ে দমকিয়ে তাদের মুখ থেকে পুরো ঘটনা শুনে নিল এবং বলল যে, পাথরটাকেও আমার কাছে রেখে যাও, এই পাখি শিকারীকেও আমার কাছে রেখে যাও। সে যদি সত্য কথা বলে তাহলে তো সে চারা পাবেই, কিন্তু যদি মিথ্যে কথা বলে তাকে তো হত্যা করা হবেই, এবং তার যে পরিবার রয়েছে তাদেরকেও ডেকেও হত্যা করা হবে। তারপর
এই দুইটা জিনিসকে রেখে বাকি দুজনকে সেই সেনা বা সিপাহী বলল, তুমি আগামীকাল চলে এসো, তাহলে বিচার দেখতে পাবে। তাদেরকে বিদায় করে দিয়ে সেই পাখি শিকারীকে কয়েদখানায় রেখে পাথরটাকে নিজের হাতে রেখে তারপর সেও বাসায় চলে গেল। অন্যদিকে সেই পাখি শিকারী স্ত্রী রান্না করে স্বামীর জন্য বসে আছে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু পাখি শিকারী বাসায় ফিরে আসতেছে না। এটা দেখে সে কান্নাকাটি করতে থাকলো, কিন্তু রাতের বেলা যেহেতু সে জুড়ে কান্নাকাটি করলো না। যখন ভোরের আলো ফুটে উঠলো তখন যেন তার দুঃখ কষ্টকে সে আর চাপা দিয়ে রাখতে পারতেছে না। জুড়ে জুড়ে চিৎকার করে রুদন করে সে কান্নাকাটি করতে থাকলো। তার কান্নাকাটি শুনে আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসলো এবং জানতে চাইলো, কি হয়েছে, তুমি কান্নাকাটি করছো কেন? তখন সেই নারী বলে যে পুরো গত সন্ধ্যায় যে কাহিনীটা ঘটেছিল সেটা সবার কাছে খুলে বলি। তখন তারা বলল, চিন্তা করো না, কিছুক্ষণ দেখো, যদি ফিরে না আসেন তাহলে রাজ দরবারে চলে যেও। আমাদের রাজা অনেক মহানুভব একজন মানুষ, তিনি তার সিপাহী দিয়ে লোকজন দিয়ে তোমার স্বামীর খোঁজ খবর অবশ্যই করে দিবে। কিন্তু যে কথা শোনালে তার কাছে যদি সত্যি সত্যি মূল্যবান কোনো পাথর থেকে থাকে তাহলে একটু টেনশনের কারণ আছে। যদি কোনো ডাকাত তাকে পেয়ে যায় তাহলে তাকে হত্যা করে হলেও সেই মূল্যবান পাথর ছিনিয়ে নিতে পারে। কিন্তু এখনই মন ভাঙার কিছু নেই, তুমি রাজ দরবারে চলে গেলেই সব কিছু বুঝতে পারবে, জানতে পারবে। অতঃপর সে যখন এইভাবেই কান্নাকাটি কিছুটা থামালো তখন দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেল। তারপর সে চলে গেল রাজদরবারে। রাজদরবারে যাবার পর যখন রাজদরবারে বিচার আচার বসলো তখন তার স্বামীকে হাত করা পরিয়ে রাজার সামনে হাজির করা হলো। এটা থেকে যেন তার বুকটা ফেটে যাচ্ছে। আমার স্বামী কি করেছে, কেন তাকে এভাবে চুরের মতো এখানে নিয়ে আসা হলো? সে তো আমার জানা মতে কোনো দিন কখনো কোনো অপরাধ করেনি, তাহলে তাকে আজকে আসামির মতো কাঠগড়ায় উঠতে হলো কেন? এরকম চিন্তা ভাবনা করতে করতেই বিচার কাজ শুরু হয়ে গেল। পুরো কাহিনী যখন খুলে বলা হলো তখন রাজার পক্ষ থেকে এই যে পাখি শিকারী রয়েছে তাকে অনেক বেশি যুক্তিতর্ক দিয়ে উল্টাপাল্টাভাবে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হলো। কিন্তু তিনি যখন ঘুরে ফিরে একটাই কথা বলতেছিল তখন রাজা নিশ্চিত হয়ে গেল যে সে অপরাধী নয়। তখন তার হাতের বাঁধন খুলে দিতে বলল এবং বলল যে এই পাথরটি সত্যি মূল্যবান, কিন্তু এত বেশি ধনভাণ্ডার দিয়ে আমি এটা ক্রয় করব না। আমি রাজা হিসাবে তোমার কাছ থেকে প্রজা, তুমি যেহেতু আমার প্রজা, সেই প্রজার কাছ থেকে এটা জামানত রাখবো। পুরস্কার হিসেবে অল্প কিছু টাকা দেব। আমি শুনেছি পাশের রাজ্যের একটা মূল্যবান পাথর হারিয়ে গিয়েছে। যদি সেই রাজা এটা শনাক্ত করে নিয়ে যায় তাহলে যে ধনসম্পদ দিবে সেটা তোমাকে আমি দিয়ে দেব। এটা শুনে তার খুশির আর অন্ত রইল না। অন্তত প্রাণে বেঁচে গিয়েছি, এটা এক ধরনের সান্ত্বনা। তার পাশাপাশি সে ভবিষ্যতে বড় অঙ্কের টাকা পাবে, বর্তমানেও কিছু টাকা পাবে, এটা শুনে তো সে খুশিতে তার মন লাফালাফি করতে থাকলো। তারপর তাকে প্রায় 1000 কানেক টাকা দেওয়া হলো। সে সময়ে 1000 টাকা অনেক টাকা। 1000 টাকা দিয়ে ধন সম্পদ কিনে নেওয়া যায়। তারপর তারা স্বামী স্ত্রী সেই প্রাসাদ থেকে বেরিয়ে গেল এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলো। অন্যদিকে এই রাজা পাশের দেশের রাজাকে আমন্ত্রণ জানালো যে আপনার জন্য বিশেষ এক উপহার রয়েছে আমার রাজমহলে, আপনি আমার পত্র পাবার পর খুব দ্রুত চলে আসবেন। তখন রাজা মনে মনে ভাবল, এটা আবার কেমন না জানি উপহার, আল্লাহ তাআলাই জানি। ইতিমধ্যে পাথরের কথা তার মন থেকে উধাও হয়ে গিয়েছিল, কারণ সে সম্পূর্ণ সুস্থ হয়ে পড়েছে এবং সে দেশ চালানোর দিকেই মনোযোগ দিয়েছে। সুতরাং সেই পাথরের কথা আর তার মনে নেই। তখন সেই রাজা যখন পাশের দেশের রাজার মহলে চলে গেল অতিথি হয়ে, তখন যখন তার চোখের সামনে সেই পাথরটাকে তুলে ধরা হলো তখন সে বলল, এই পাথরটা আপনি কোথায় পেলেন ভাই? তখন সেই রাজা পুরো কাহিনী খুলে বলল। তখন এই রাজা বলল যে এই আমার এই পাথরটাকে বিশ্বাস করে সততা মনে নিয়ে এসে এত কষ্ট স্বীকার করে এত দূর অবধি আমাকে পৌঁছে দেওয়ার একটা আশা করেছে, তাকে আমি একটিবার দেখতে চাই। পৃথিবীতে তাহলে আজও সৎ মানুষ আছে। তখন সেই পাখি শিকারীকে ডেকে পাঠানো হলো। রাজা পাখি শিকারীকে দেখে বুকে জড়িয়ে ধরল, বলল, ভাই, আপনি আমার এই ভুবনের অনেক বড় একটা উপকার করেছেন। এই পাথরটি না পেলে আমার সারা জীবন একটা কষ্ট থেকে যেত মনে। এটা যেমন টাকা পয়সার দিক থেকে মূল্যবান, ঠিক তেমনি আমি আমার রানীকে উপহার দিয়েছিলাম, সেটাও আমার কাছে অনেক বড় আবেগ, ইমোশনের। আপনি আমার এত বড় উপকার করেছেন, আমি যদি আমার পুরো রাজ্য আপনাকে লিখে দিই তাহলেও আপনাকে প্রতিদান দিতে পারবো না।
আপনি যদি কষ্ট করে আমার দেশে চলে আসেন স্ত্রী সন্তান নিয়ে, আমি আপনাকে একটা মহল গড়ে দেব এবং আপনি যেন বসে বসে খেতে পারেন সেই ব্যবস্থা করে দেব। তখন পাখি শিকারী বলল, আমি আপনার আমন্ত্রণ গ্রহণ করতে পারি, কিন্তু আপনি পরে যেই কথাটা বলেছেন যে আমি যেন সারা জীবন বসে খাই সেই ব্যবস্থা করে দেবেন, সেটা আমি চাই না। আপনি আমার জন্য ব্যবস্থা করে দেবেন আমি যেন পশু পাখি শিকার করতে পারি এবং সেটার মাধ্যমেই যেন আমি আমার সংসারের খরচ চালাতে পারি। এই কথা শুনে দুই রাজাই হেসে উঠল যে সত্যিকারে একজন ভালো মানুষ বসে কখনোই খেতে চায় না, সে পরিশ্রম করে খেতে চায়, সে সবসময় কষ্ট স্বীকার করে নিতে চায়। তো ফ্রেন্ডস, আমরা যদি কখনো কোনো ভালো কাজ করি, প্রথমে তো সাময়িক কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, আপদ বিপদ চলে আসতে পারে, কিন্তু বেশিরভাগ ভালো কাজের শেষের যে বিষয়টা থাকে সেটা আনন্দের থাকে, সেটা প্রাপ্তির থাকে। এই জগতে যদি আমরা ভালো কাজের প্রতিদান নাও পাই, পরকালে যে পাবো এটা 100% নিশ্চিত বা কনফার্ম। আজকে আমার এই গল্পকারী কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে বলবেন না। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। গল্পটা আমার নিজেরই লেখা, সুতরাং কারো কোনো গল্পের সাথে যদি ম্যাচ করে যায় তাহলে আমি সত্যি দুঃখিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট টাইম অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।